জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সেখানকার যিনি এখন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এই ব্যক্তি একসময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যেই চরমপন্থী, সেই চরমপন্থীদের নেতা ছিলেন। সেখান থেকে তিনি ছাত্র দলে ঢোকেন, তারপরে তিনি আজকে বিএনপি। সো তার জীবনের শুরুটাই হয়েছিল সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে। তার ভয় এবং আতঙ্কে চুয়াডাঙ্গা একটি আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। সেখানে আমরা বেশ কিছু চাঁদাবাজি, আওয়ামী লীগের লোকজনের যে সংশ্লিষ্টতা, তাদেরকে নিয়ে যেই বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপি ত্যাগী নেতাদেরকেও সে কোণঠাসা করে তারপরে সেখানে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে চুয়াডাঙ্গার মতো একটি জেলায় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নিউজ হওয়ার সাথে সাথে বিএনপি তাদেরকে বহিষ্কার করে, কিন্তু চুয়াডাঙ্গার মতো এরকম একটি জেলার নেতাকে ৪৮ ঘন্টা হয়ে গেল এখনো বহিষ্কার করা হয়নি। এটার কারণ কি হইতে পারে? মূল বিষয় হচ্ছে যেই ব্যক্তি চুয়াডাঙ্গা জেলা ছাত্র জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, তার ভাই হচ্ছে টরিক। তিনি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বর্ণ চোরা কারবারি, কারণ ডায়মন্ড ওয়ার্ল্ডের যে দিলীপ আগারওয়ালা, তার ঘনিষ্ঠ বন্ধু, এবং আপনারা জানেন দিলীপ আগারওয়ালার বাড়িও আমাদের এই চুয়াডাঙ্গাতেই। তো সেই ঘটনার কারণ, মানে সেই সম্পর্কের কারণেই এই শরীফুজ্জামান শরীফের ভাই টরিক, তিনি আগারওয়ালার পুরো সেই স্বর্ণ চোরাচালানের যে ব্যবসা, সেটা নিয়ন্ত্রণ করছেন। তিনার মূলত অর্ধেক সম্পত্তি দেশে, অর্ধেক হচ্ছে সিঙ্গাপুরে। আপনারা আমার অনুষ্ঠানে সেগুলো দেখেছেন। সিঙ্গাপুরের তিনি মূল কাজ হচ্ছে বাংলাদেশের যখন যে দল ক্ষমতা আসে তাদের টাকা পয়সা ওই দেশে পাচারের একটা বড় মাধ্যম হচ্ছে এই টরিক। যে কারণে বিএনপির মহাসচিব থেকে শুরু করে, আমি সবার নাম বলছি না, অনেক নেতাদের টাকা পাচারের, অনেক বড় চেয়ারের, সবার নাম আমি আজকে বলছি না, তাদের টাকা পাচারের এই মাধ্যম হচ্ছে টরিক। যে কারণে তার কথায় আপনি যদি চুয়াডাঙ্গা জেলার যে এসপি আছে বর্তমানে, এসপি সাহেবকে যদি আপনি বলেন যে এখানে ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকতে হবে, এই শরীফুজ্জামান শরীফ মনে করেন বিএনপির নমিনেশন পাবে, মনে করেন, তারপরে সে এমপি হবে, তাই না? অথচ তার ভাই টরিক, সে তো রাজনীতি করে না, তাকে পুলিশ সার্বক্ষণিক তার যে প্রোটোকল সেটা দিয়ে যাচ্ছে। টরিক নিজে ছাত্র লীগের সাথে যুক্ত ছিল, সেগুলো আমার অনুষ্ঠানেও তিনি নিজের মুখে স্বীকার করেছেন। তাহলে সে প্রোটোকলটা পাচ্ছে কিভাবে? অতএব এই টাকা পয়সা, এই যে স্বর্ণ চোরা কারবারের যে বিশাল সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের নিয়ন্ত্রক হবার কারণেই টাকা পয়সা দিয়ে তিনি সবাইকে কিনে রেখেছেন। মজার বিষয় আপনাদেরকে যেটা বলার জন্য আজকের লাইভে আমরা আরো দুইজন ব্যক্তি, এর মধ্যে আপনারা যে ভদ্রমহিলাকে দেখছেন, তার মেয়েকে গত ২ দিন আগে আমার 15 মিনিটস যখন বাংলাদেশ সময় রাত 9-10টার দিকে প্রচার করা হলো, ভোর 6টার দিকে এসে সেই নারীকে তুলে নিয়ে যাওয়া হয়। যেই নারী শরীফের বিরুদ্ধে তার বিয়ের প্রলোভনে তারপরে শারীরিক সম্পর্ক করার পর তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার এবং তাকে নানানভাবে নাজেহাল করার অভিযোগ করেছিলেন, তাকে ৮ ঘন্টার মাথায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং দেখুন, ২৯শে সেপ্টেম্বর বাংলাদেশে একটি ঘটনা ঘটে। ২৯শে সেপ্টেম্বর সেই ঘটনার আমি আপনাদেরকে সেই কাগজপত্রগুলো দেখাচ্ছি। ২৯শে সেপ্টেম্বর একটা স্বর্ণ, আমাদের যেহেতু সীমান্ত এলাকা, আমাদের ওইখানে সব ধরনের চোরা কারবারি চলে, মাদক, স্বর্ণ, এইটা চুয়াডাঙ্গাতে অহরহ ঘটে। ২৯শে সেপ্টেম্বর একটা ঘটনা ঘটে, সেখানে আসমা নামে একজন, তিনি স্বর্ণ সহ বিডিআর এর হাতে ধরা পড়েন। সেই 18 তারিখে তার যে এজাহার, এবং গত 2 দিন আগে আমার এই অনুষ্ঠান প্রচারের পরে হাতে লেখা আসমান নামে করা এক 164 এর যে কপি আমি হাতে পেয়েছি, সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। দুইটার মধ্যে কোনো সম্পর্ক, মিল নাই। তো তারা যেটা করেছে, সে আসমান নাম ভাঙিয়ে এই মহিলাকে এই মামলাতে ঢোকানো হয়েছে। এই মহিলা মূলত, আমি এটা জানতামও না, পরবর্তীতে যেটা জানলাম যে সে শিল্পী, সে গান গাইতো। সে গান গায় এবং এই গান গাওয়ার মাধ্যমেই শরীফের সাথে তার পরিচয় হয় এবং তার সেখান থেকে সম্পর্ক, তারপরে তার সাথে সে প্রতারণা করে তারপর তাকে ছুঁড়ে ফেলে। সেই মহিলাকে ঢোকানো হয়েছে সেই স্বর্ণ চোরা কারবার। কি বলা হয়েছে? বলা হয়েছে যে আসমা নামে একজন নারী তাকে স্বর্ণ সহ ধরার পরে সে 164 দিয়েছেন যে আসমার এই স্বর্ণটা, ওই যিনি আমাকে বক্তব্য দিয়েছেন, ওনার নাম হচ্ছে পুতুল।
এই পুতুল হচ্ছে গিয়ে এই স্বর্ণ তাকে দিয়েছেন, তিনি আরেকজনের কাছে এটা হস্তান্তর করার কথা। হাস্যকর এইভাবে ঘটানো হয়েছে, কিন্তু বিষয়টা কত সিনেম্যাটিক ওয়েতে করা হয়েছে দেখেন, কত ভয়ঙ্কর। এসপি নিজে সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আমরা ওই পরের দিন যা হয়েছে সেটা এই ভিকটিমের মায়ের কাছে শুনবো। পুতুলের মা আমাদের সাথে যুক্ত আছেন। একজন স্বর্ণ চোরা কারবার, তিন পিস স্বর্ণ পাওয়া গিয়েছিল সেই আসমার কাছে। যদি এটার সাথে কেউ যুক্ত থাকে, ধরলাম পুতুল এটার সাথে যুক্ত ছিল, এরকম একজন আসামি ধরার জন্য বিশাল বড় এক পুলিশের বহন নিয়ে পুলিশের এসপি গিয়ে সেখানে তাদের সাথে আবার বিএনপির লোকজন ছিল যারা ভেতরে ঢুকে তারপরে বাড়িঘর ভাঙচুর করেছে। একদম একটা মানে মানে একটা সন্ত্রাসের জনপদ বলতে যা বোঝায়, সে এরশাদ শিকদারকে আমরা ছোটবেলায় দেখেছি, সে এরশাদ শিকদারের অবস্থা খুলনাতে আবারও তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে ঘটনা। আমরা মোটামুটি আমি আপনাদেরকে শিরোনামটা বলে নিলাম, এর মাঝে মাঝে আপনাদের এখানকার যে বিষয়গুলো তথ্যগুলো আমার হাতে এসে সেটা আপনাদেরকে জানাবো। আমরা পুতুলের মায়ের কাছে যাচ্ছি, তার কাছে শুনবো যে কি হয়েছে, কি ঘটনা। আপনি একটু বলেন খালাম্মা। আমি আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ওই দিন ভোর রাতে আপনাদের বাড়িতে কি হয়েছে? আমরা কিছুই জানি না, কিন্তু রাত্রে দেখলাম যে ইলিয়াসের ছবি ভাইরাল হলো। তো ভোরে আমি নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করে আমি বাড়িতে আমি যে ঢুকলাম। আমি আমি যে 15 মিনিটস ভিডিও করেছি সেটা ভাইরালের কথা বলছেন? জি জি জি। জি, বুঝতে পেরেছি, জি বলেন। তো আমার বাড়িতে দেখছি 2 গাড়ি পুলিশ। তো না, আমি বাইরে গাড়ি, তো আমি বলছি কি হয়েছে? তো তখন দরজা ঠেলে ঢুকে পড়লো, দিয়ে আমার মেয়ে খাটে শুয়ে আছে, তুলে নিল। আপনি কে, কেন নিচ্ছেন আমার মেয়েকে? কিনে নিচ্ছেন কেন আপনি আমার মেয়েকে? আমার কিছুই বলছে না, আমার মেয়েকে ধাক্কা ধাক্কি করে গাড়িতে তুলে নেয়। আমি দৌড় দিই, সে গাড়ি চলে যায়। আর আমি সন্ত্রাসী হামলা, এটা তো আমার মেয়ে অ্যারেস্ট না। আমার মেয়ে যদি অ্যারেস্ট হইতো তাইলে পুলিশ ডাকতো লোককে, সাংবাদিক থাকতো, দিয়ে জানিয়ে শুনে আমার মেয়েকে নিয়ে যেত। আচ্ছা, তারপর চলে যাই, আমি ডান বামে ঘুরি, কিছুই দেখি না। তারপর শুনি যে কোর্টে, তারপর কোর্ট থেকে আবার 12টাও বাজেনি, চালান হয়ে গেছে জেলখানা। তখন জেলখানা আসলাম, জিজ্ঞাসা করলাম যে পুতুল কি হয়েছিল? বলছে মা, আমাকে পুলিশেরা বলছে যে তোমার ওই যে পোটাপ করা আছে না শরীফের নামে মামলা, সে মামলাটা পোটাপ হবে। তাই বলেছে মা, দিয়ে আমাকে আইনে জেলে ঢুকাইলো। তো একটা পুলিশ আমারে মহিলা চিনতো, তো বলছে এ মেয়েটা না গানের টিচার। তারপর আমি পরে শুনছি, নকল তুলে দেখছি যে সে স্বর্ণ চোর। তা আমি এটা মাইনে নিলাম যে আমার মেয়ে স্বর্ণ চোর। তো আমার মেয়েকে সাংবাদিক এসে সরকার তুললো না কেন? তো এই অন্যায়টার বিচার চাই। হুম হুম। না, আমি আর আপনার খালামা একটা আপনারা মানে কোর্টে যখন নিয়ে গেল, কোর্টে নিয়ে যাওয়ার পরে কি আপনারা কোনো আইনজীবী ধরতে পেরেছিলেন? না না, তারা সব ভয় করে, তারা ভয় করে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদের একটু একটু জানিয়ে রাখি, আমি আজকে বলছি যে আমি অনেকের নাম বলছি না, তবে প্রয়োজন যদি হয় তাহলে তাদের নাম সামনে আসবে। এই টরিক হচ্ছে বর্তমান সরকারের বিচার বিভাগের রাষ্ট্রের অনেক 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 বড় পদে একজন আছে, একটা পদের সর্বোচ্চ জায়গায় আছে, আমি এই নামটা বলছি না। তাকে দিয়ে বিষয়টা কিভাবে পরিকল্পনা করা হয়েছে দেখেন। 29 তারিখের এক মামলা, সেই মামলায় তার নাম ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমি ভোর 7টা 7:30টার দিকে আমি এসপিকে কল দিলাম। এসপিকে কল দেওয়ার পরে এসপিকে আমি বললাম যে ভাই, আপনারা এরকম মেয়েটাকে তুলে এনেছেন কেন?
এটা বলার পরে সে আমাকে বলল যে না এরকম এরকম আমি বললাম যে আপনি নিজেও সেখানে ছিলেন গেলেন কেন? সে বলছে না আমি তো সেই রকম কোনো কিছু তো হয় নাই। আমি বললাম ঠিক আছে আপনি একটু জানবেন যে আপনার এসপি ওসি গিয়ে যে এটা করলো একটু জেনে আমাকে একটু জানান তো। সে আমাকে এখন পর্যন্ত সে যে বলল যে জানাবে এখন পর্যন্ত সে আমাকে আর কিছু জানায় নাই। আচ্ছা, খুলনার ডিআইজি কে আমি বললাম, ডিআইজি কে বলার পরে ডিআইজি এটা নিয়ে এখনো পর্যন্ত তদন্ত করছে। আশা করি যে ডিআইজি এটার একটা ব্যবস্থা, এই যেই পুলিশের যে এসপি সে তরিকের টাকা পয়সা নিয়ে যেই নাটক সে সাজিয়েছে এই নাটক থেকে আমার বিশ্বাস যে বের হইতে পারবে না। তো তারপরে তাকে নিয়ে যাওয়া হলো। আমরা ওদেরকে বলছি যে ওদের পরিবারের সাথে যোগাযোগ করলাম যে আপনাদের থানায় কি কেউ গিয়েছে কিনা। থানায় লোক গেল, থানায় লোক যাওয়ার পরে থানায় কেউ নাই। থানায় কেউ নাই। 9:30টার সময় শুনি যে আসামি যে ইয়েতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনার কি বলে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি তো সো ফাস্ট, আমি বাংলাদেশের পুলিশের কার্যক্রম এত ফাস্ট আমি জীবনে দেখি নাই। সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমি নিজে সেখানকার আইনজীবীদের সাথে কথা বলেছি। 3 জন আইনজীবীর খুব প্রভাবশালী, সেখানে জেলা আইনজীবীদের খুব প্রভাবশালী 3 জনের কথা বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে যদি এই মামলা নিয়ে কেউ যদি পক্ষে দাঁড়ায়। শুধু এই বিষয়টা দিয়ে একটু অনুমান করে দেখেন যে এটার পেছনে কত বড় চক্র কাজ করছে। তো আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারে যারা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আচ্ছা মমিনুল ভাই আপনি কি আসছেন নাকি? আমি লাইনে আছি। ভাই আপনি লাইনে থাকলে তাহলে সোজা হয়ে থাকেন, আমি লাইনে আছি, আমি থাকেন, তাহলে আপনি বসেন, না বসলে আপনি বের হয়ে যেতে পারেন। তাদেরকে আমি বলতে চাই সরকারের কাছে এই বিষয়টা নিয়ে আপনারা তদন্ত করেন। এই ঘটনাটা খুব ছোট ঘটনা না, এটার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের থেকে এটাকে টেক কেয়ার করা হচ্ছে এবং তাদেরকে এই পরিবারটাকে নাজেহাল করা হচ্ছে। একজন সঙ্গীত শিল্পী, তাকে আজকে স্বর্ণ চোরা কারবারি বানিয়ে তারপরে তাকে জেলে পাঠানো হয়েছে এবং এটা নিয়ে এখনো পর্যন্ত এই পরিবারটাকে চাপ দেওয়া হচ্ছে। তার মা এবং তার আরেকটা বোন আছে, তারা এখন প্রচন্ড নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন। তো এই রাষ্ট্রের কাছে আমি জবাব চাই যে যেই সরকার, আমরা এতদিন ধরে যেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি সেই সরকারের মতো আচরণ যদি চুয়াডাঙ্গা থেকেই শুরু হয় তাহলে এই রাষ্ট্রের জন্য তো আমরা যুদ্ধ করি নাই। এটার বিচার চাই। এটার সাথে যারা যারা এসপি যুক্ত থাকুক, আরো যারা যারা যুক্ত আছে তাদের সবার যেন এটার বিচার হয়, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ। আমাদের সাথে চুয়াডাঙ্গা জেলা যুব দলের সাবেক একজন নেতা আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো যে এই ঘটনা নিয়ে। মমিনুল ইসলাম, আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি শুনছেন? জি আমি শুনতে পাচ্ছি, বলেন। জি বলেন। শুনতে পাচ্ছি। জি জি বলেন, এই কি হয়েছে বলেন, যে নারীকে আটক করা হয়েছে এবং শরীফের ব্যাপারে, তরিকের ব্যাপারে তাদের এই মেয়েটা যে একটা নির্যাতিত মেয়ে, একটা মুসলিম মেয়ে, এর উপরে মানে যৌন হয়রানি থেকে শুরু করে সোজা হন, স্মার্ট ভাই এটা একটা মজলুম মেয়ে, এটা নির্যাতিত মেয়ে। আরো পিছনে যান আপনি। হ্যাঁ কথা বলেন, এমনি কথা বলেন। এর একটা নির্যাতিত মেয়ে, একটা মজলুম মেয়ে, এর উপরে এই চুয়াডাঙ্গা জেলা বিএনপির বর্তমান নেতা মানে একে অনেক নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন করেছে, করে একে ফেলে দিয়েছে। এর ভাই শেখ হাসিনার সময় ফ্যাসিস্ট ক্ষমতাধর তরিক, সে সেই আমলে ফ্যাসিস্ট ছিল, সেই এখনো সে ফ্যাসিস্টই আছে। তার অবৈধ টাকার জোরে, তার ক্ষমতার জোরে সমস্ত পাওয়ারফুল মানুষজন, প্রশাসন থেকে শুরু করে দেশের অনেক নেতা, বড় নেতাদের টাকার বিনিময়ে ক্রয় করে এই মেয়েটাকে নির্যাতন করছে। এই মেয়েটা একটা মানে নির্যাতিত মেয়ে, এটা একটা মজলুম মেয়ে, এটা ন্যায় বিচার পাক। এর এটা আমরা চাই, চুয়াডাঙ্গাবাসী চাই। অনেকে হয়তো মুখ দিয়ে বলতে পারছে না এদের ভয়ে, এই কিন্তু এ খুব নির্যাতিত এবং মজলুম। এর বিরুদ্ধে যে নির্যাতন করেছে এর বিচার হওয়া উচিত।
হ্যালো মুখ বন্ধ করতে যে ক্লাসে প্রেসার দিচ্ছে, আর আমার মেয়েকে তো অ্যারেস্ট করে নিয়ে হামলা করে নিয়ে গেছে, সন্ত্রাসী হামলা। আমার মেয়ে তো ওই মালে জড়িত না, সে গান বাজনা করে, স্কুলের টিচার, এটা সবাই জানে। কিন্তু এই মেয়েকে এমন বেহাল করে নিল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতো এই পুলিশের জ্বালা, আর এই ডক্টর ইউনূসের কালেও এই পুলিশের জ্বালা। আচ্ছা, আপনাকে যখন ধরতে যায় খালাম্মা, ওইখানে পুলিশের কে কে ছিল বলেন তো? আপনি চিনতে পেরেছেন যে পুলিশের কোন কোন কর্মকর্তা ছিল? আমি তো মেলাটি পুলিশ, তা আমি বলছি কে আপনি? তো বলছে আমি এসপি। ছাড়েন বলে আমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। সে বলছে যে সে এসপি। জি, আমি বলছি আপনি কে? তো বলছে আমি এসপি। বলে নিয়ে চলে গেল মেয়েকে ধরতে। আর মেয়ে বলছে আমাকে কি জন্য নিলেন? আমি বলছি কি জন্য নিচ্ছেন আমার মেয়েকে বলেন, বলবেন তো? কিছুতেই স্বীকার হইল না। না প্রিয় দর্শক, আপনারা একটু জিনিসটা বুঝেন যে 3টা স্বর্ণের বার, সেই আসামি 29 তারিখে হইল, সেই আসামির 164 এর জবানবন্দি অনুযায়ী সে দর্শনা থানাও রাখেনি, চুয়াডাঙ্গা থানাও রাখেনি, সরাসরি জেলখানা দিয়ে গেছে। কারণটা কি? সরাসরি জেলখানায় নিয়ে গেছে। যাই হোক, সরাসরি তো আমি যা সেখানে দেখছি নাই। সেই ঘটনায় সোজা এসপি চলে গিয়েছে তাকে ধরার জন্য। তো এটা দিয়ে আপনারা বুঝেন যে মানে টাকা পয়সা কি পরিমাণে আমরা এখন পুলিশকে সে নিয়ে। এসপি না ওসি, আমি তাও বলতে পারি না। আমি খালি বলছি আপনি কে? তো বলছে আমি এসপি। হাত ছাড়েন। না, বুঝতে পেরেছি। এসপি ছিল, কারণ আপনার সাথে আমি যখন কথা বললাম, আপনাকে আমি 3বার জিজ্ঞেস করেছি আপনি কি কনফার্ম যে এসপি? তখন আমি বললাম আপনি বুঝলেন কিভাবে এসপি? মনে আছে আপনার? আমি মানে ওই যে আজকাল একটা চেহারা দেখি। হ্যাঁ, তো আপনি বললেন যে আপনি জিজ্ঞেস করেছেন, সে নিজে বলেছে। এবং আমি তার পরপরই আমি এসপি কে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পর এসপি তখন জাগা, তখন কিন্তু ভোর 6:30 7টা এরকম বাজে। যাই হোক, খালাম্মা আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন আমার খুব প্রিয় একজন আইনজীবী। আমি পারভেজ ভাই আপনার কাছে বিষয়টার মোটামুটি একটা বর্ণনা দিয়েছি যে আপনার একজন আসামি, তাকে ধরা হলো, ধরার 9 তারিখ 8 তারিখ প্রায় 10 দিন পরে বলা হলো যে একজন 164 দিয়েছে বলে তারপরে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। সেটা বলার পরে আমি আপনার একটা জিনিস দেখাই। আচ্ছা, এই হচ্ছে যেই নারী আটক হয়েছিল স্বর্ণ সহ, তার লেখা আপনার এটা বলা হচ্ছে যে 164, অর্থাৎ যে লেখাটা দেওয়া হয়েছে লিখে, আমি 300 ভাগ কনফার্ম হয়ে বলতে পারি এই লেখাটা সেই মহিলার না। কারণ আসমা নামে যেই মহিলার ছবি আমি দেখেছি, যাকে বিডিআর ধরেছে স্বর্ণ সহ, সেই মহিলা আমার বিশ্বাস যে সে লেখাপড়াই জানার কথা না। তার নামে লিখে তারপরে এটা দেওয়া হয়েছে 164 বলে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের প্রথম যেদিন তাকে ধরা হয় 29শে সেপ্টেম্বর, সেই দিন আমাদের কাছে সেইটার একটা কপিও আমি উদ্ধার করেছি চুয়াডাঙ্গা থেকে। এই হচ্ছে এজাহার। সেই এজাহারে যা বলা হয়েছে আমি সেটা একটু বলি। আচ্ছা, বরাবর অফিসার ইনচার্জ দর্শনা থানা চুয়াডাঙ্গা, বিষয় এজাহার জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন। এই যে আমি জেসিও নায়েব, আই থিঙ্ক ওই বিডিআর এর কথা বলা হয়েছে, ওনার আই ডোন্ট নো, জেসি নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক, তারপরে হাবিলদার মোহাম্মদ রেজাউল করিম, মোবাইল নাম্বার ও আচ্ছা,
ওই আমাদের নাম্বারগুলো আমাদের এডিটর এগুলো করে দিয়েছে। যাই হোক, কয়েকজন সিপাহী মিলে তারপরে ব্যাটালিয়ন 6 বিজিবি এবং ধৃত আসামি মোসাম্মদ আসমাক বেগম, পিতা মোহাম্মদ আশরাফুল আলম, স্বামী ওয়াসিম, গ্রাম পার্ক কৃষ্ণপুর, থানা দর্শনা, জেলা চুয়াডাঙ্গা, জব্দ তালিকায় উল্লেখিত আলামত সহ ইংরেজি 3/9/2025, যেটা বলছিলাম যে সেপ্টেম্বরের 30 অর্থাৎ 29 তারিখে ধরা হয়, 30 তারিখের 15 ঘটিকায় না 30 তারিখেই 15 ঘটিকার সময় হাজির হয়ে ধৃত আসামি পলাতক আসামি মারুফ ধৃত আসামি এবং পলাতক আসামি 2 মারুফ হোসেন 27, পিতা আব্দুস সামাদ, মোহাম্মদ আবদার 40, পিতা মুর্শিদ উভয়, 4 নম্বর আব্দুস সামাদ, পিতা কেতাব আলী, 5 নম্বর মোহাম্মদ নাসির ফকির মন্ডল। তারপরে হচ্ছে এই আসামিদের যে কথা বলা হয়েছে এই মর্মে এজাহার করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন কামারপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারি কর্তৃক স্বর্ণ চোরাচালান করা হবে। প্রাপ্ত সংবাদের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় বিবাদী বিওপির সাধারণ ডায়েরি নম্বর 210 তারিখ 29/9/2025 খ্রিস্টাব্দে মূলে আমি সঙ্গীয় যাই হোক, আমরা মূল জায়গাটা পেয়েছি। আমি এবার ওইটাতে যাচ্ছি যেটা কালকে তারা 164 হিসাবে দেখাইতে চাচ্ছে। আমি এবার সেইখানে যাই একটু। দেখেন, ওইখানে কিন্তু আসামিদের কয়েকজন আসামির নাম বলা হয়েছে। এখানে কোনো কোনো কিছু নেই এবং সেটা এক দেশ থেকে আরেক দেশে পাচার হচ্ছিল সেটা বলা হচ্ছে। ওকে, আমার নাম আসমা বেগম, আমি একজন গৃহিণী। আমার মেয়েকে গান শেখানোর সুবাদে পুতুল ম্যাডাম, অর্থাৎ দেখেন মানে নাটকটা ভালোভাবে সাজানো হয়েছে। যেটা ওনার মা বলছিলেন, তিনি একজন শিল্পী এবং তিনি গান শেখানোর তার বোধহয় স্কুল আছে বা টিচার। পুতুল ম্যাডাম আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। প্রথম যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখছি, হ্যাঁ, যে আসমা বেগমের যে একটা 164 স্টেটমেন্ট। প্রথম কথা হচ্ছে যে 164 স্টেটমেন্টের একটি সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে, অ্যাপিলেট ডিভিশন থেকে একটি গাইডলাইন দেওয়া আছে এবং আমাদের সিআরপিসি তে 164 কিভাবে রেকর্ড করা হবে তার সুনির্দিষ্ট করে 6টি পয়েন্ট বলা আছে। তার মধ্যে প্রথম এবং শেষ যে বক্তব্যটি সেটি হচ্ছে এই যে এখানে যিনি 164 করছেন তার স্বাক্ষর করা ছাড়া তার অন্য কোনো কিছু মনের মাধুরী মিশিয়ে লিখবার কোনো সুযোগ নেই। এবং যে ফরম্যাট, এটা একদম সুনির্দিষ্ট ফরম্যাট, এই ফরম্যাটের উপরই তাকে 164 স্টেটমেন্টটা রাইট করতে হবে, রিরাইট করতে হবে। সো যেটা করেছে এটা হলো একেবারে ভৌতিক মিথ্যা একটি স্টেটমেন্ট, যেটা কোনো 164 না। এটা হচ্ছে একটি বিষয়। দুঃখজনক বিষয় হচ্ছে এই যে এই 5ই আগস্টের পরে পুলিশের যে চরিত্র ছিল, আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে আমাদের আইজিপি সাহেব দুইবার এই কথাই বলেছে যে দয়া করে আমাদেরকে আগের মতো আর ভাববেন না, আমাদেরকে আগের মতো শত্রু অবস্থানে চিন্তা করবেন না। আমরা চোর না, আমরা অপরাধী না, আমরা খুনি না, আমরা পুলিশকে জনগণের বন্ধু হিসেবে ঢেলে সাজানোর চেষ্টা করছি। কিন্তু আমরা এই মামলায়, চুয়াডাঙ্গার এই মামলাটা কি দেখলাম যে একজনকে একটি মামলায় 164 হতেই পারে, একটি মামলায় 164 হতেই পারে, কিন্তু সেই 164 উপর ভিত্তি করে ওনারা যে কারুকার্য করলেন, যেখানে সাসপেক্টেড অ্যাকিউজড হিসেবে যাকে এই মামলায় ধরে আনা হয়েছে, বলছে যে 164 এর নাম আছে, এফআইআর এর নাম ছিল না, তার মানে শি ইজ এন সাসপেক্টেড অ্যাকিউজড। এই সন্দিগ্ধ আসামিকে যেই কায়দায় ধরা হয়েছে এবং তার যে ভাঙচুর করা হয়েছে, তার খাবার তছনছ করা হয়েছে, তার চাল ডালকে শেষ করে দেওয়া হয়েছে, পুরো ঘরটাকে শেষ করে দেওয়া হয়েছে, তার মানে ইটস এ প্ল্যান গেম। আমাদের দুঃখ হচ্ছে এই জায়গাটায় যে পুলিশ 5ই আগস্টের পূর্ববর্তী অবস্থানে জনগণের যে রোষানলে পুলিশ ছিল, জনগণ জনগণের সকল শ্রেণীর যে বিরুদ্ধে অবস্থানে পুলিশের ছিল, এত বড় যদি এটাকে পরাজয় বলি, এত বড় ধ্বংসযজ্ঞের পরও পুলিশ কিছু শিখে নেই। এখনো পুলিশ সেই মানে দাসত্ব করছে, তাবেদার করছে কাদের, যাদেরকে সে এখন ক্ষমতার সর্বোচ্চ আসনে মনে করছে এবং তার চাকরির জন্য যাদেরকে মনিব মনে করছে। তা হলে একজন নিরীহ মানুষ যিনি নিজে ভিকটিম,
যিনি নিজে ভালোবাসার কারণে যেভাবে হোক একটি ভুল রিলেশনে জড়িয়ে গিয়েছেন, সেটার তো উনি কোনো প্রতিকার পেলেন না, যেখানে উল্টো আরো তাকে একটি চোরাচালান মামলা আসামি করা হলো। আমি এখানে একটি শব্দ আপনাকে স্মরণ করিয়ে দেই। দেখবেন যে কিছুদিন পরেই একটি মামলা হওয়ার পরে আমরা শুনি, একটি শব্দ শুনি যে এই মামলাটি সরকারবাদী মামলা। হুম এই মামলাটি হচ্ছে সরকার। এই যে সরকারবাদী হয় কখন? আমার ভাই মারা গেল অথবা আমার বোন ইনজুর্ড হইলো, আমি মামলা করলাম, আমি আর বাদী থাকলাম না, বাদী হয়ে গেল কে? সরকার। কেন? আমার নিরাপত্তার, আমার সিকিউরিটির দায়িত্ব ছিল গভর্নমেন্টের। যেহেতু গভর্নমেন্ট আমার ভাইয়ের, আমার বোনের যিনি মারা গেলেন অথবা যিনি আহত হইলেন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, সরকার মিনিমাম ন্যায় বিচারটুকু নিশ্চিত করার জন্য, এই ডিসিস্টের পক্ষে, এই ভিকটিমের পক্ষে ন্যায় বিচারটুকু নিশ্চিত করার জন্য এই বিচারের ভারটা নিজের কাঁধে নিয়ে নেন। তখন প্রসিকিউশনের পক্ষে তিনি এসে পাশে দাঁড়ান, মামলাটি আর যে ফরম্যাটে আসুক না কেন সেই ফরম্যাটে গভর্নমেন্ট বাদী হয়ে যায়। আজকে যিনি মামলা করতে গেলেন একটি সুনির্দিষ্ট অভিযোগে, যিনি মামলা করতে যাচ্ছেন সেই পথটা আজকে তার জন্য নিরাপদ থাকলো না। হুম যারা তাকে আরো ঝুঁকির মধ্যে ফেলে দিলেন, জীবনের একটি মানুষের, বিশেষ করে একজন মহিলার যে সম্ভ্রম, যেটা নষ্ট হয়ে গেল সেটা তো নষ্ট হইলই, এর প্রতিকার চাইতে গিয়েও তিনি দ্বিতীয়বার হেনস্থার শিকার হলেন। কার দ্বারা? না, এটা না খালি যাদের সে, তার তার এই বক্তব্যটা রেকর্ড করা হয় প্রায় আরো 6-7 মাসেরও বেশি সময় আগে, এবং তাকে এর মাঝখানে ওই যে সময় বক্তব্যটা রেকর্ড ছিল এটা অলরেডি কিন্তু চুয়াডাঙ্গাতে সোশ্যাল মিডিয়াতে ছিল। আমি নিজে সরাসরি ওই মহিলার কোনো বক্তব্য রেকর্ড করি নাই, আমি এটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়েই তারপরে দিয়েছি। তো তাকে ওইখানে সে যেটা বলেছে যে ওইখানকার সেনা ক্যাম্প, এসপি, সার্কেল এসপি, ওসি সবাই সেটার সাথে জড়িত, এবং তাকে বলা হয়েছে যে তারেক রহমানও কিছু করতে পারবে না। এটা আমার 15 মিনিটসের অনুসন্ধানেও তার এই বক্তব্যের কিছু অংশ গিয়েছে। তো তার মানে এটার সাথে বিশাল বড় বড়, মানে তাকে, এই শরীফকে বাঁচানোর জন্য কেন সেনা ক্যাম্পে নিয়ে যায়, তারপরে তাকে করতে হবে কেন? এখন কারো কথা সে শোনে নাই, এই জন্য তারা এখন বিশাল পানিশমেন্ট দিতে হবে। তো আমরা এটার জন্য যতটুকু দূরে যেতে হয় ততটুকু দূরে যাব, এবং ওই পরিবারকে আমি বলেছি, তার মাকেও, তার মার সাথেও কথা হয়েছে যে এটার জন্য যা করা দরকার, যেখানে যেতে হয়, যতটুকু যেতে হয় ততটুকু যাওয়া হবে। পারভেজ ভাই সম্ভবত ডিসকানেক্ট হয়েছে, আমি আপনাদেরকে ওই ইয়েটা আরেকটু শেষ করি। সেখানে বলা হয়েছে যে আসমা বেগম, আমি একজন গৃহিণী, আমার মেয়ে গান শেখানোর সুবাদে পুতুল ম্যাডাম, পিতা কিতাব আলী, সাং আনোয়ারপুল দর্শনের সাথে আমার পরিচয় হয় আনুমানিক 10 আচ্ছা আচ্ছা আনুমানিক 1-2 বছর ধরে পুতুল ম্যাডাম এই চোরা কারবারির সাথে জড়িত। মানে ওনার গানের স্টুডেন্টের সাথে উনি এই চোরা কারবারি নিয়ে কথাবার্তা বলেন, উনি সব জানেন। পুতুল ম্যাডামের আগে 4-5 বছর পূর্বে আমাকে একবার অফার দেয়, এই বলে যে একটা কাজ আছে, করবি, অনেক টাকা পাবি। আমি রাজি হইনি। পুতুল ম্যাডাম বাচ্চাদের গান শেখায় দর্শনা গার্লস স্কুলে, সেখানে আমার মেয়েও গান শেখে, সেই সূত্র ধরে তার সাথে আমার পরিচয়। সবশেষ গতকাল 29/9/2025 29/9/2025 তারিখ 11টা থেকে 11টা 30 সময় পুতুল গার্লস স্কুলের সামনে আমাকে বলে সে একটা জিনিস আছে, এটা নিয়ে কামারপাড়া দর্শনা মোড়ে একটা ছেলে মোটরসাইকেল নিয়ে কালো প্যান্ট ও গেঞ্জি পরিহিত দাঁড়িয়ে থাকবে, তাকে এই সিগারেটের প্যাকেট দিয়ে আসবা। সিগারেটের প্যাকেটের স্বর্ণ ছিল এতটুকু, কতটুকু ছিল জানি না। ছেলেটার নাম সামাদ, পিতা অজ্ঞাত, সাং কামারপাড়া দর্শনা। আর এই সিগারেটের প্যাকেট পৌঁছানোর বিনিময়ে আমাকে 2000 টাকা দেওয়ার টাকা অফার করে, কিন্তু উক্ত টাকা আমি পাইনি। মাল নিয়ে পৌঁছানোর আগেই বিজিবি আমাকে আটক করে। তো
পারস ভাই যেটা বললাম আর কি, যে মানে সে একজনকে গান শিখাইতো, সেই স্টুডেন্টকে সে এই ব্যবহার করেছে আর কি, বলেছে আমি একটা কাজ দেব তোকে, তুই করবি কিনা, হ্যাঁ, তাকে দিয়েই করেছে। দেখবে আমার মনে হয় যে আপনি তো গোটা জাতির সামনে বিষয়টি তুলে ধরেছেন। আমার মনে হয় যে আমরা এই অনুষ্ঠান থেকে একটি আলটিমেটাম দিতে চাই গভর্নমেন্টকে। সেটা হলো যে এই গভর্নমেন্টের অধীন এই পুলিশ অফিসার, এসপি থেকে ওসি পর্যন্ত, যারা এই ঘটনার সাথে জড়িত, এই ঘটনাকে মেক করেছেন, থ্রো করেছেন, তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট কি ব্যবস্থা নেয় আমরা একটি আইনানুগ দৃষ্টান্তমূলক দৃশ্যমান কিছু দেখতে চাই। একইভাবে যে সেক্রেটারি মহোদয় তার দলীয় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে যে কোন খুঁটির জোরে এই অন্যায় এভাবে করে দল এবং দেশকে ধ্বংস করার চেষ্টা করছেন, দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটারও আমার মনে হয় আপনার পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে, দলের সর্বোচ্চ ফোরামে সর্বোচ্চ নেতৃত্বের কাছে আমরা একটি বক্তব্য রাখতে চাই, আলটিমেটাম দিতে চাই যে 24 ঘন্টার মধ্যে দলীয় সকল পদপদবি থেকে তাকে অপসারণ করে তার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তো অভিযোগ দিয়ে এসছে, তার ছবি তুলে এনেছে আমার মেয়ে, রিসভির ছবি, পার্টি অফিসে, আজও কোনো সন্ধান শুনতে পাই নাই। আপনার কথা শুনি নাই খালাম্মা, আবার শুরু থেকে আরেকবার বলেন, কি হয়েছে বলেন। 2 মাস আগে, আমি তো আর তো আজ্ঞার মানুষ বুঝি না, ইংরেজি মাস্টার্সের নাম, 2 মাস আগে রিসভির কাছে সরাসরি যেয়ে বলছে এই আমার অভিযোগ নেন। আমি 21 সাল থেকে আমি এই পার্টি অফিসে অভিযোগ দেই, কিন্তু আপনি পাননি। তো রিসভি বলছে, রুহুল আমিন, যে আমি পাইনি। তো বলছে এই নেন ধরে, সেটা ছবিও আছে আমার মেয়ের কাছে, কিন্তু সেই মোবাইলটা কোথায় রাখছে। আর আমার মেয়ের কাছে আছে মনে হয় ছোট, ওই নাম্বারটা দাও তো মা। রিসভিকে যে আমার মেয়ে দিয়েছে অভিযোগ, তারপর আমাদেরকে হামলা দেয় যে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু। তো আমরা চুপ বসেই আছি, কোনো দরকার নেই যে মিথ্যা মামলা দিয়ে জড়িত দিয়ে আমার মেয়েকে নিয়ে গেল। এটার আমি বিচার চাই। এগুলো আমরা জীবনও করি না, আমরা মধ্যমব্যক্তি মানুষ, খাই ডাল থাকি, কিন্তু তাদেরকে আমরা চিনি না, কোনটা কামার গাঁও তাও আর চিনি না। কিন্তু ওই যে রিসভিকে যে দিয়েছে আমার মেয়ে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি পাশে কে ভাই, আপনি আসেন, আপনি সামনে আসেন। ওইনে বসে ঘুষ করেন কেন? এই পাশে আসেন, এই ওই পাশে আমি কথা বলতে পারি না তো আজ্ঞার মানুষ, সেই জন্য। ওনারে আনেন, যে পারে তারে আনেন, ওনারে দেন, উনি আনেন, আপনি আসেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার ছোট মেয়ের কাছে নেন। যে জানে তারা আনেন। আপনি এইভাবে কথা বললে তো মানুষ মনে করবে আপনারা কেউ শিখিয়ে দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে। না না না, আমি জি জি, উনি কথা বলুক, ওনাকে দেন। তারে আনেন, আমার সমস্যা নেই তো, যে কথা বলতে তারে কথা বলতে দেন, কোনো সমস্যা নেই। জি জি জি, ওইটা ভাইরাল হওয়ার পর থেকে উনি সবকিছু তো সবাই জানে। এখন যেটা বলতে চাচ্ছি, আমরা 24 কি 23 আগস্ট ওই বিএনপির পার্টি অফিস, রুহুল কবির রিজভী উনার কাছে যে অভিযোগপত্র দিয়ে আসি, হ্যাঁ, ওটা আমরা ভিডিও করে আনছি, এর আগেও পাঠাইছি, কিন্তু ওখান থেকে কোনো আসেনি, মানে খবর আসে নাই। উনি বলছে যে আমি পাই নাই, ওইটার ভিডিও আছে, এখন আমরা ভিডিও করে নিয়ে আসছি। সেই ভিডিওটা কি? রুহুল কবির রিজভী, জি। আচ্ছা, বলেন, তারা কি বলছে আপনাদেরকে? বলছে যে বিষয়টি দেখবো, দেখার পরে এখন অবধি কোনো আসে নাই, নিউজ আসে নাই। তারপরে এই যে অ্যারেস্ট হয়ে গেল আমার আপু। বুঝছেন? আচ্ছা পারভেজ ভাই, আমরা আইনগতভাবে এই বিষয়টা নিয়ে, মনে করেন তাদেরকে যেই সিন্ডিকেটের ভেতরে, যে একটা জালের ভেতরে ঢুকানো হয়েছে, সেই ক্ষেত্রে আইনগতভাবে ওই জেলার পুলিশ সুপার, তারপরে আপনার যেসব যদি নাকি আমি বিএনপির যে নেতা টেতা আছে যারা এটার সাথে যুক্ত, এদের ব্যাপারে আইনগতভাবে আমাদের কি করণীয় আছে এখন? এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো যে আমরা একটা কথা সবসময় বলি, আইন হচ্ছে অন্ধ, আদালত হচ্ছে অন্ধ। ইনফ্যাক্ট তার সামনে যা আছে, যেটুকু পেপারস আছে,
based on that he may pass an order. এখন এই যে বিষয়টি হলো যে একেবারে নারী শিশু আইন সংক্রান্ত একটি জটিলতা, যে বিষয়টির সত্যতা দীর্ঘদিন ধরে প্রকাশিত ছিল এবং সেই অভিযোগ দায়ের করার প্রাক্কালেই সেই বিষয়টাকে টার্ন করে চোরাচালানিতে নিয়ে যাওয়া হলো। এখন দুটো বিষয়, একটা বিষয় হলো যে আমি একেবারে নিশ্চিত যে আইন মন্ত্রণালয় বলি অথবা আমাদের সুপ্রিম কোর্ট প্রশাসন বলি, মাননীয় প্রধান বিচারপতি মহোদয় থেকে শুরু করে সবাই আজকে আপনার এই অনুষ্ঠান শুনছেন, দেখছেন, জানছেন, প্রকৃত সত্য যেভাবে আজকে উন্মোচিত হয়েছে, অবভিয়াসলি সুপ্রিম কোর্ট প্রশাসনের বিচার বিভাগেরও একটি এখানে নৈতিক দায়বোধ আছে। তারা চাইলেও এই দায়বোধ এড়াতে পারেন না। সেই দৃষ্টিভঙ্গি থেকে যেই পেপারস উপস্থাপনা হয়েছিল, যার ভিত্তিতে ভিকটিমকে জেলে পাঠিয়ে দেওয়া হলো, আমরা আশা করছি আগামীকাল কর্মদিবসের মধ্যেই আরেকটি আমাদের ওখানে নিযুক্ত আইনজীবী নিশ্চয়ই তার জামিনের জন্য একটি আবেদন করবেন এবং আমরা আশা করছি সকল কিছু বিবেচনা করে বিজ্ঞ আদালত আজকের এই সব বিষয় পরিষ্কার হওয়ার পর কালকে ভিকটিমকে জামিনে মুক্তি দিবেন। এটি হচ্ছে একটি পদক্ষেপ। আর দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো যে যেই রক্ষকরা এই ভক্ষণের সাথে যুক্ত, পুলিশ প্রশাসন, আমরা আশা করছি পুলিশ প্রশাসন, যদিও আজকে একটি কঠিন সময় বসে কথা বলছি, ইলিয়াস ভাই নিশ্চয়ই ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে ট্রাইব্যুনাল গুমের সাথে সম্পৃক্ত যেসব আর্মি অফিসাররা ছিলেন তাদের বিরুদ্ধে আজকে ওয়ারেন্ট ইস্যু করেছে। একটি কঠিন সময়ে আমরা বসে আজকে কথা বলছি। ঠিক এমনি সময় আমরা আশা করব যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যিনি উপদেষ্টা মহোদয়, যিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন আর্মির, সকল কিছু বিবেচনা করে এই পুলিশের সাথে, এই ঘটনার সাথে যে পুলিশ অফিসাররা এসপি থেকে শুরু করে সাব ইন্সপেক্টর পর্যন্ত যারা জড়িত ছিলেন, কালকের মধ্যে তাদেরকে স্ব দায়িত্ব থেকে তাদেরকে পুলিশ লাইনে ক্লোজ করা হোক এবং এখানে নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হোক। একইভাবে প্রশাসনিক এই কাজগুলির পাশাপাশি দলীয়ভাবে আমরা আশা করবো, যেটা একটু আগে ভিকটিমের মা আমাদেরকে জানালেন যে উনি এই বিষয়টি দলীয় শীর্ষ পর্যায় থেকে, কারণ আমরা তারেক রহমান সাহেবের বক্তব্যগুলি অনেকদিন ধরে শুনে আসছি এবং আমরা বিশ্বাস করছি এর বাস্তবায়ন হলেই কেবলমাত্র নেতা এবং তার বক্তব্যের একটি সামঞ্জস্য অবস্থান আমরা খুঁজে পাবো, যাতে সেই মানে ভাস্টের একটা ইন্টারেস্ট এই জায়গায় আসছে ভাই, বুঝছেন? সেটা হলো এই যে বললাম, এর মাধ্যমে অনেকের টাকা, কারণ গত এক বছরে তো মানে আওয়ামী লীগের বছরগুলোর সাথে যদি মানে তুলনা করেন, তাহলে আওয়ামী লীগের সবচাইতে বেশি, যেমন 2018 সালের আগের বছর টাকা পাচার হয়, 2024 সালে নির্বাচনের আগে, নির্বাচনের বছরগুলোতে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা পাচার হয়। ওই বছরগুলোকে যদি আপনি তুলনা করেন, এই গত এক বছরে যে পরিমাণে টাকা পাচার হয়েছে, সবার ধান্দা একটাই, এদের তো ধরেন এখানে যারা উপদেষ্টা আছে এ তো এমনি বিদেশেই থাকতো, বিদেশ থেকে গিয়েছে, যারা আছে তারাও আর ওই চিন্তা ভাবনা নাই, শেষ হবে তারপর চলে যাবে। তারা অলরেডি তারা সেফ এক্সিট কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করছে। এই টাকা পয়সার খুব উচ্চ পদস্থ, আমি আপনাদের আমি নামগুলো বলছি না, আপনারা বললাম যে এই কারণে যে বিশেষ কিছু কারণে নামগুলো বলা হচ্ছে না, তাদের টাকা পয়সা পর্যন্ত এই ব্যক্তিকে দিয়ে আপনার সিঙ্গাপুরে পাচার করায়। সো তার সাথে ভীষণভাবে কানেক্টেড তারা, যারা এই ব্যবস্থাগুলো নেবে। তো বিএনপিকে আমি মনে করি, বিএনপির যদি নাকি এই বিষয়ে যদি পদক্ষেপ না নেয় এবং এটার সুষ্ঠু ব্যবস্থা, সুষ্ঠু তদন্ত করে এটার যদি মানে সমাধান না করে, সেই ক্ষেত্রে বিএনপিকে সোজা করার রাস্তা আমাদের হাতে জানা আছে, কিভাবে কি করা লাগে। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি গত এই 48 ঘন্টায় 2-3 বার আমার ফেসবুকে, আমার প্রোগ্রামে একজন মানুষ বক্তব্য দিয়েছেন, আমি এই পরিবারের সাথে কালকে থেকে আজকে পর্যন্ত বারবার কথা বলেছি, ওনার আম্মুকেও আমি বলেছি, ওনারা আমার সামনে আছেন। আমি আজকে খুব মানে মেজাজ খুব খারাপ আছে এই বিষয়টা যখন জানলাম যে এই বাংলাদেশে এটা সম্ভব, এটা পুলিশ এই সাহস দেখিয়েছে, আমি এটা অবাক হয়ে যাই। তো পরে তো তার পরিবারের যা যা হয়েছে, এবং আমি ওইখানকার এই মানে কি বলবো যে অর্ধপুরুষ, এই যে যেসব আছে তারা কেউ তাদের জি পুলিশ এসে যেন আমার কোনো হামলা না করে। আপনি রাতে করেছেন, সকালেই পুলিশ সন্ত্রাসী হামলা করেছে, ওটা পুলিশের বিচার করেনি। পুলিশের বিচার করলে জানতো যে মেয়েটা কে, এখানে জানতো যে মেয়েটা কে, মেয়েটা কি, কাকেও জানায়নি। তাইলে আমি আজকে আমি জানিয়ে দিতে চাই যে আমার সকালে যেন কোনো পুলিশ হামলা না করে, এটাই আমি জানাতে চাচ্ছি। আমার পরিবার উপরে, আমার পরিবার হুমকিতে, আমি হুমকিতে।
না, আমি যতটুকু জানতে পেরেছি যে আপনাদের ডিআইজি মহোদয় যিনি খুলনাতে আছেন উনি নিজে ঘটনাস্থলে গিয়েছেন এবং এটা জানার চেষ্টা করছেন। আমার বিশ্বাস যে একটা সুরাহা হবে। আর সরকারের কাছে অনুরোধ থাকবে ওইখানকার যে এসপি এবং যারা এই পুলিশের যারা এটার সাথে জড়িত, আপনি আয়ুর সাথে কথা বলেন। আয়ুর সাথে কথা বললে জানতে পারবেন। আয়ু জানে না যে পুতুল নামে কাউকে আটক করা হয়েছে। আয়ু জানেই না, নাম ঢুকানো তো পরে আটক করা হয়ে গিয়েছে এই ঘটনাও তাকে জানানো হয়নি। এই হচ্ছে চলছে দেশে। যাই হোক, আমরা এরকম দেশের জন্য এত ঝুঁকি নেই। যারা কিনা আমি বলেছি যে 15 মিনিটসের ওই অনুসন্ধানে বলা হয়েছে যে যেই সব যারা ভারতের সাথে জড়িত, ভারতের এই টরিক তার একটা 3 স্টার একটা হোটেল আছে শাহেদ প্যালেস, সেখান থেকে আওয়ামী লীগের লোকজনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সম্রাটকেও দেখেছে। চুয়াডাঙ্গার মানুষ নিজে জানিয়েছে আমাকে যে সম্রাট ইসমাইল হোসেন সম্রাটকে এই হোটেল থেকে তারপরে ভারতে পাচার করা হয়েছে। এই ধরনের বিএনপির লোকজনকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সেখানে বিএনপি যদি তাদেরকে বাঁচানোর চেষ্টা করে তাহলে সরাসরি বিএনপির 180 ডিগ্রি অপোজিটে যে তারপরে কাজ করার বাইরে আর কোনো রাস্তা থাকবে না। অতএব বিএনপির কাছে অনুরোধ থাকলো দ্রুত এটার ব্যবস্থা নেন। এবং খালাম্মা, আপনাকে আমি যেমনটি বলেছি যে আপনার পাশে 24/7 যখন দরকার হয় আমি আপনার ছেলের মতো আপনার পাশে আছি। যেটা দরকার হয়, টাকা পয়সা যা দরকার হয় সব ক্ষেত্রে আপনি আমার ছেলের মতো আপনার পাশে পাবেন। আচ্ছা, আপনার নেটে বোধহয় একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা নেটে একটু সমস্যা। পারভেজ ভাই, জি জি সরি, আমি যেটা বলছিলাম যে আসলে এখানে দুটো বিষয়, আমরা স্বচ্ছতার কথা বলছি। সো আমরা আশা করছি যে আজকের এই আপনার পরে, অনুষ্ঠানের পরে আমরা আশা করছি যে সরকার, পুলিশ প্রশাসন স্পেশালি 24 ঘন্টার মধ্যে এই ব্যবস্থা নেবেন। একইভাবে দলীয় যে কার্যক্রমের আমরা আশা করছি যে সেটারও একটি স্বচ্ছতার জন্য হইলো যারা বা যে ব্যক্তি, বিশেষ করে যারা না দলের চুয়াডাঙ্গার যে ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত, যার দলীয় পদ পদবি আছে, তার বিরুদ্ধে একইভাবে যদি সঙ্গতভাবে উনি এই অভিযোগ ট্রায়াল ফেস করে এসে যদি উনি নির্দোষ প্রমাণিত হন, আবার দলীয় পদ পদবিতে ফিরে আসবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত তদন্ত চলমান থাকবে, বিচার চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো দলীয় অবস্থানে থেকে উনি যাতে এই তদন্ত এবং বিচারকে প্রভাবান্বিত করতে না পারেন, আমরা আশা করছি দলের সর্বোচ্চ মহল থেকে সেই ব্যবস্থা নেবে। এবং পুলিশের বিষয়টা আমরা বারবার এই জন্য বলছি যে এত কিছুর পরেও আমি এখানে দুটি কথা বিএনপিকে, বিশেষ করে স্পেশালি দলের সর্বোচ্চ নেতাকে স্মরণ করিয়ে দেব। আপনার নিশ্চয়ই মনে আছে ইয়াসমিন হত্যাকাণ্ডের কথা। ইয়াসমিন ধর্ষণ এবং হত্যাকাণ্ড একটি সিলি ঘটনা ছিল, সেখানে দলের কোনো সংযোগ ছিল না। পুলিশ এই কাজ করেছে এবং পুলিশের এই দায়ভার একটি সময় বিএনপি নিজে কাঁধে নিতে গিয়ে দিনাজপুরে সেই ইয়াসমিন হত্যাকাণ্ড গোটা দলকে ক্ষমতাচ্যুত হতে হয়েছিল। সো আমরা আশা করছি যে এই বিষয়টি খেয়াল রাখবে। আর পুলিশের কথা আমরা নাইবা বললাম, বিশেষ করে 5ই আগস্টের আগে দেখেন আজকে খুব কষ্ট নিয়ে বলতে হয়, খুবই দুঃখ নিয়ে বলতে হয়। আজকে যদি 24-এ এই 5ই আগস্টের ঘটনা যদি উল্টো হতো, আমরা পুলিশের প্রতি মানুষের কি ক্ষোভ সেটা পুলিশ নিশ্চয় দেখেছে। এতগুলো থানা জ্বালিয়ে দেওয়া, পুলিশকে মেরে ফেলা, এরপরে যদি পুলিশের বোধোদয় না হয়, এবং এই তো মাত্র 2 দিন আগে একটি জেলার এডিশনাল এসপিকে চাঁদাবাজরা, যারা নিজেরাই অন্যের সাথে যুক্ত, সেই অন্যের সাথে যুক্ত এই চোরগুলি, টাউটগুলি, চাঁদাবাজগুলো একজন এডিশনাল এসপিকে যিনি অন ডিউটি, যিনি ড্রেস পরা ছিলেন। তো পুলিশের এরপরে যদি সচেতনতা না আসে, ইয়াসমিন হত্যাকাণ্ডে একটি দল ক্ষমতাচ্যুত হইল, এরপরে যদি বিএনপির বোধোদয় না হয়, সেটা দুঃখজনক। পুলিশের আচার আচরণ দেখে পারভেজ ভাই যেটা মনে হচ্ছে এরা মানুষ হয় না। এদের জন্ম হয়েছে এই ঘুষ খাওয়ার জন্য, ওদের সন্তানদের জন্ম হয় ওর ঘুষের টাকা খাওয়ার জন্য। সো এই জন্যই বোধহয় পুলিশের জন্ম। আমি যদি নাকি বলি 99% বললে ভুল হবে না। তার মানে পুলিশকে গত 1 বছরে বহুত তেল দিলাম ভাই। সেনাবাহিনীর বিরুদ্ধে বললাম, ওর বিরুদ্ধে বললাম, তাও পুলিশকে যে ঠিক আছে ওরা একটু মানুষ হোক। এদের জন্মই হয়েছে ঘুষ খাওয়ার জন্য আর মানুষের ক্ষতি করার জন্য। এই জন্য মানুষ এই যে পুলিশের মানে একটা পুলিশ মারা গেলেও এখন তো তাও সময় পাল্টেছে দেখে একটু সহানুভূতি দেখায়। আওয়ামী লীগের সময় একটা পুলিশ মারা গিয়েছে দুর্ঘটনায়, সেখানে হাহারিয়ে
বেশি। এই অবস্থা ছিল। এখন আপনারা যদি মনে করেন যে আপনার সন্তান বাইরে যাবে গিয়ে পরিচয় দিতে লজ্জা করে, আমি বিশ্বাস করেন একজন মানুষ যদি বলে যে তার বাপ পুলিশ, আমার বিশ্বাস যে তার মনে লজ্জা লাগে এটা বলতে যে আমার বাপ পুলিশ। কারণ এটা সব আমার বড় হতে পারে সে সৎ মানুষ, কিন্তু জানে না তো। আমার বড় ছেলে বিএনপি করার জন্য দেহটা মাটি করে ফেলেছে, আর সেই পরেশ ভাই, বিএনপির ঘরে পরেশ ভাই, এত বড় অন্যায়। আরেকটা জিনিস আমি জানতাম না, আজকে সকাল এই লাইভে আসার কিছুক্ষণ আগে তার সাথে আমার কথা হলো, ওনার আরেকটা ছেলে, বড় ছেলে, সেই 2 ছেলেটা, ছেলে আর 2 মেয়ে। সেই ছেলে বিএনপি করতে গিয়ে এই গত 15 বছরে অনেক নাজেহালের সৃষ্টি মানে শিকার হয়েছেন। সেই তার বোন আজকে এই অবস্থা, এবং এই মহিলাও কিন্তু যাকে ধরা হয়েছে সেও কিন্তু বিএনপির সাথে সম্পৃক্ত। সে কিন্তু বিএনপির রাজনীতির সাথে নানান ভাবে সম্পৃক্ত, তাদের অনেক নেতা টেতাদের সাথে তাদের বিভিন্ন ছবি টবি এগুলো আছে, তারা বিভিন্ন প্রোগ্রামে যুক্ত হয়েছে। তাকে আপনি আজকে টাকার জন্য, স্বর্ণ চোরা কারবারি একজনের টাকার, আর তারে দিয়ে টাকা পাচার করতে হবে এই স্বার্থে আপনি দল থেকে এখনো তারে কোনো সিদ্ধান্ত নেন না, চুপচাপ বসে আছেন। এটার যতদিন দরকার হয় ততদিন আমি এটা নিয়ে লেগে থাকবো। আপনি যতদিন পারেন বিএনপি দেখি ওনারা সেভ করেন, বিএনপি পুরা দল মিলে তারপরে আপনারা দেখি সেভ করেন, দেখি কেমনে সেভ করতে পারেন ওইখানকার এসপি আর এই শরীফ টরিক 2 ভাইরে, আমি দেখে ছাড়বো। আপনারা করতে থাকেন। আর পুলিশে যেটা বললাম, ভাই মানুষ হন আপনারা, যে মানে আপনারা যে মানুষ না, আপনারা দুনিয়ায় যে মানুষ হওয়ার জন্য আসেন নাই, আপনাদের জন্ম হয়েছে ঘুষ খাওয়ার জন্য, আর হইল গিয়া এই মানুষের ক্ষতি করার জন্য। কোনো মানুষের উপকার আপনাদের দেওয়া হয় না, আইন দেখায়, কিছু হইলে আইন দেখায়। আমার মনে হয় আমার ওই বড় ছেলেটাকে অস্ত্র মামলা টামলা দিয়ে জড়িত করে দিবে মনে হয়, মানে পুলিশ তাদের সব, আমার পরিবার, আমি খুব ভয়ে, পুলিশের খুব ভয়। এটা মনে হচ্ছে কেন আপনার? ওই যে অন্যায় করে সন্ত্রাসী করে ধরে গেল আমার একটা নিষ্পাপ মেয়েকে, এ মেয়ের নামে কোনো কালি নাই, এ মেয়ে কোনো কারোর সাথে মেশেই না, সেই মেয়েকে নিয়ে গেল, এটা সবাই প্রমাণ দিবে। যাই হোক খালাম্মা, দেখা যাক কি করবে সেটা দেখা যাক। মানে সবকিছুরই শেষ আছে। আর এখন এটা আওয়ামী লীগ সরকার না, আওয়ামী লীগ সরকার যদি হইতো আপনার মেয়েকে ধরে নিয়ে গিয়েছে, তারপরে আমি চুপচাপ কষ্ট পাইতাম, বসে থাকতাম। এটা ওই সময় না, সময়টা এদের জন্য খুব একটা সুইটেবল হবে বলে আমি মনে করি না। ইনশাল্লাহ এটার বিচার হবে। উনি যে কদিন জেলে থাকছেন, যে কষ্টটা উনি করলেন, এটার তো ওনারে ফিরায় দেওয়া যাবে না, কিন্তু এটার বিচার পাবেন এবং এই সম্মান ওনাকে দেওয়া হবে। এটার জন্য যেই সম্মান তার পাওয়া দরকার সেটা চুয়াডাঙ্গার মানুষ আপনাকে দিবে, আপনার পরিবারকে দিবে। এটা আপনার কাছে কথা দিলাম। আমি আপনার আরেকটা ছেলে, যে কোনো সমস্যায় আপনাকে অফলাইনেও বলেছি, আপনার পাশে আছি, টাকা পয়সা যা দরকার হয় আপনার পাশে আছি। এরপরে যেদিন লাইভে আসবো সেদিন বাংলাদেশের বা অন্য কোথাও যদি বক্তব্য দেন, তাহলে মানুষের বললেন ইলিয়াস আপনার পাশে ছিল কি ছিল না। ভালো থাকেন পারভেজ ভাই, আপনি কালকে অনেক ব্যস্ততায় থাকবেন। বিডিআর এর মামলার যে শুনানি আছে, বিডিআর এরও আশা করি যে তাদেরকে কালকে জামিনে মুক্ত করা হবে, কারণ একই ক্যাটাগরি যাদেরকে গত শুনানিতে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে, বাকি যারা আছে তাদেরকেও জামিন দেওয়া হবে। এবং মাননীয় বিচারক মহোদয়, আপনাকে বলে রাখি, আমি আপনাকে নিশ্চিত করছি যে সেনাবাহিনী এখানে কোনো বাধা দিবে না। কারণ আগের 15টার ব্যাপারে বিশেষ করে বিডিআর এর ডিজি যিনি ছিলেন, তিনার যে আন্তরিকতা আমি ওইখানে পেয়েছি। আমার বিশ্বাস এখানে তারা এসে কোনো ঝামেলা করবে না। অতএব আপনারা এটাতে আপনার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা 16 বছর কষ্ট করছে, তাদের পরিবার, তাদের অর্থ সম্পদ সবকিছু শেষ হয়ে গেছে, পথের ফকির তারা। সেই মানুষগুলোকে আর অন্তত জেলখানায় রেখে কষ্ট দিয়েন না, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। যাই, প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম, যে শরীফ টরিক, চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং তার ভাই টরিক, তারা মিলে চুয়াডাঙ্গাতে যে চাঁদাবাজি করছে, সেই চাঁদাবাজির একটি 15 মিনিটসের অনুসন্ধান আমার চ্যানেলে সবশেষ যে ভিডিও আছে সেটা করা হয়েছিল। সেটা করার পরে ওইখানে একজন নারী বক্তব্য ছিল, যে বক্তব্যটি আমি তার কাছ থেকে, আমার এখানে সে বক্তব্য দেয় নাই, সেই বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে ছিল। আমি সেইখান থেকে সেই বক্তব্যটা আমি আমার 15 মিনিটসে প্রচার করেছি, অলরেডি সেটা সোশ্যাল মিডিয়াতে ছিল। এবং করার পরে সেই নারীকে রাত 10টায় আপলোড করা হয় ভিডিওটি, ভোর 6টার সময় এসে পুলিশের এসপি সহ পুলিশের বিশাল একটি বহর গিয়ে তারপরে 2টা গাড়ি নিয়ে যেয়ে তাকে আটক করা হয়। আটক করে সোজা তাকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে বলে দেওয়া হয় কোনো আইনজীবী যেন তার জন্য দাঁড়াইতে না পারে।
এবং সেখানে দেখানো হয় তিনি স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত। তার নামে জীবনে কোনোদিন কোনো মামলা নাই, জীবনে কোনোদিন কেউ তার ব্যাপারে কোনো বাজে কথা বলতে পারবে না। সে একজন সঙ্গীত শিল্পী, গান শেখায় তিনি, এটা করেই তিনি জীবিকা নির্বাহ করেন। এবং তাকে এই গত 1 বছরে অন্তত যদি তিনি টাকা নিতে পারতেন, ওই বক্তব্যের মধ্যেই আছে 1 কোটি 2 কোটি আর্মি নিয়ে যেয়ে, তারপরে আর্মি ক্যাম্পে নিয়ে যেয়ে তাকে অফার দেওয়া হয়েছে, আপনি কত টাকা চান? সেটা তারপরে সে স্বীকার করে নাই, সে রাজি হয় নাই, সে বলছে আমি বিচার চাই এটার। তো এই হচ্ছে ঘটনা। তারপরে তাকে সেই স্বর্ণ চোরাচালানের মামলায় জেলখানায় পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তিনি জেলখানায় আছেন। বিএনপি, পুলিশ, সরকার সবার কাছে এই বিচার দিয়ে রাখলাম। দেশের মানুষকেও বিষয়টি জানিয়ে রাখা হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।